দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভোট পুনর্গণনার পরও জর্জিয়ায় জয়ী বাইডেন, ব্যবধান কমেছে সামান্য। হার স্বীকার না করে বিশ্বকে ভয়াবহ বার্তা দিচ্ছেন ট্রাম্প, অভিযোগ নবনির্বাচিত প্রেসিডেন্টের। করোনা ভাইরাসে টানা তৃতীয় দিনের মতো 10,500-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। নিউ ইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে অভিভাবকদের বিক্ষোভ। দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পেতে পারে ফাইজারের করোনা ভ্যাকসিন। মহামারীর সেকেন্ড ওয়েভে 6 মাস কঠিন সময় পার করতে হবে, সতর্কতা WHO। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। নির্বাচনে পরাজয় স্বীকার না করে চরম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র সম্পর্কে ভয়াবহ বার্তা পৌঁছাচ্ছে। বুধবার এই মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আদালতের একের পর এক রায় বিপক্ষে গেলেও ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাল ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। বিজয়ী হিসেবে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, তবে স্থানীয় প্রশাসনের সাথে মহামারী মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান ইস্যুতে দফায় দফায় বৈঠক করছেন জো বাইডেন। ডেলাওয়ারের সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিযোগ করেন, ট্রাম্পের আচরণের কারণে বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। চরম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্টের মতো আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কৌতুক নয়, কোনোভাবেই মার্কিন আদর্শের সাথে মেলে না এই মনোভাব। প্রশ্ন হলো কতদূর পর্যন্ত একে বৈধতা দেওয়া সম্ভব, কারণ ট্রাম্প স্পষ্টভাবে জানেন এই নির্বাচনে তার জয়ের কোনো সম্ভাবনা নেই। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আশ্বস্ত করেন, সমাজের সর্বস্তরে মহামারী নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নতুন প্রশাসন। গভর্নরদের সাথে বৈঠক করেছি আমরা, মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি কিভাবে সবাইকে নমুনা পরীক্ষা এবং টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয় সে বিষয়ে কথা হলো। আমাদের বার্তা স্পষ্ট, এখন দলাদলির সময় নয়। মার্কিনীদের রক্ষায় সব ধরনের সহযোগিতা দিবে নতুন সরকার। অবশ্য কারচুপির অভিযোগ নিয়ে এখনো হাল ছাড়েনি ট্রাম্প শিবির। রিপাবলিকান আইনজীবী দলের অভিযোগ, জালিয়াতির তথ্য উপেক্ষা করছে গণমাধ্যম। শুধু একটি রাজ্যে নয়, বরং একই প্যাটার্নে কয়েকটি রাজ্যে হয়েছে কারচুপি। ক্ষমতা কেন্দ্রীভূত করা লক্ষ্য, দুর্নীতিগ্রস্ত এবং ডেমোক্র্যাট প্রভাব রয়েছে এমন বড় শহরগুলোকে করা হয়েছে টার্গেট, যার ফলে সেখানে বিপুল পরিমাণ ব্যালট উধাও, যা জয় পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে। আদালতের লড়াই অবশ্য একের পর এক দুঃসংবাদই পাচ্ছে ট্রাম্প শিবির। বৃহস্পতিবার জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ফলাফল বিলম্বিত করার 3টি মামলার রায় তাদের বিপক্ষে গেছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে ভোট পুনর্গণনার পরও জর্জিয়া অঙ্গরাজ্যে বিজয়ী হলেন জো বাইডেন। বৃহস্পতিবার নতুন করে ফলাফল প্রকাশ করে রাজ্যটি, যাতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12,284 ভোট বেশি পেয়েছেন বাইডেন। প্রাথমিক ফলাফলে 14,000 ভোটে এগিয়েছিলেন তিনি। দুই প্রার্থীর ব্যবধান কম থাকায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয় জর্জিয়া। নিরীক্ষায় বেরিয়ে আসে, ভোটের দিন গোনা হয়নি 5,800 ব্যালট, যাতে ট্রাম্পের হারের ব্যবধান কিছুটা কমলেও সার্বিক ফলাফলে প্রভাব পড়েনি। ফলে রাজ্যটির 16টি ইলেকটোরাল ভোট নবনির্বাচিত প্রেসিডেন্টের। শুরু থেকেই কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন রাজ্যে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছেন ট্রাম্প। ফিলিস্তিনে ইসরায়েল দখলকৃত একটি ইহুদি বসতি পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইসরায়েল অধিকৃত কোনো বসতিতে শীর্ষ কোনো মার্কিন কর্মকর্তার এই ধরনের সফর এটাই প্রথম। পরে দখলকৃত আরেক এলাকা গোলান উপত্যকাও সফর করেন পম্পেও। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন নীতির বিরুদ্ধে গিয়ে গেল বছর পম্পেও ঘোষণা দেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের বসতি নির্মাণকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় ক্ষোভ জানায় ফিলিস্তিন। তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন রাজনীতিবিদরাও। জুতায় নাম লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন ফিলিস্তিনের এক মুচি। ইমাদ হাজ নামের কারিগর তার ডিজাইন করা জুতায় নকশা করছেন ট্রাম্পের নাম দিয়ে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির প্রতিবাদ জানাতে তার এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড। ফিলিস্তিনের অন্যান্য জুতার কারিগর থেকে আলাদা ইমাদ হাজ মোহাম্মদ। বিশেষ কোনো নকশা কিংবা ডিজাইন নয়, তার জুতার বিশেষত্ব এতে লেখা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার প্রতীক হলো জুতা, তাই ডোনাল্ড ট্রাম্পের নামে এই জুতার উপর লিখেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।
শুধু ট্রাম্পই নয়, ফিলিস্তিনিদের ক্ষোভ বেলফোর চুক্তি নিয়েও। তাই জুতায় বেলফোর শব্দটিও লিখেছেন ইমাদ হাজ মুহাম্মদ। এসব জুতার দাম প্রায় $65। বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে, দুটোই আমাদের শত্রু। ব্রিটিশরা বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। এই চুক্তির পর থেকে ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে, আর ট্রাম্প এসে আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য। এই ক্ষোভে সামিল হতে মার্কিন নাগরিকদের আহ্বান জানালেন। সাধারণ ফিলিস্তিনিদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে এই জুতা। আমরা প্রতিটা কাজের মাধ্যমে আমাদের অধিকার এবং ঘৃণার বিষয়ে জানান দেই। জুতায় ট্রাম্পের নাম লেখার বিষয়টিও তেমন। 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকে সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেয়ার হুমকি দিল চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া এই প্রতিক্রিয়া জানায়। বুধবার হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। যৌথ বিবৃতিতে জানায়, বিতর্কিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থীদের মুখ বন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। কিন্তু এই বিবৃতিতে সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং। গেল সপ্তাহে পাশ হওয়া নতুন আইন নিয়ে উত্তেজনা চলছে হংকংয়ে, যাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে। বিশ্ব মোরল 5 আইজ এর যতটাই চোখ থাকুক না কেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে উপড়ে নেওয়া হবে চোখ। আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছি, কেননা হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়। আঞ্চলিক উন্নয়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক শান্তি রক্ষায় একসাথে কাজ করবে ইসলামাবাদ, কাবুল। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান তালেবান শান্তি আলোচনা এবং প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বৃহস্পতিবার প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনায় ইসলামাবাদের ভূমিকা সম্পর্কে কাবুলের সাথে নিজের অবস্থান ভাগাভাগি করার কথা জানান ইমরান খান। শান্তি আলোচনায় দুপক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। আফগান শান্তি প্রক্রিয়া ছাড়াও আঞ্চলিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফ্রান্সে ধর্ম নিরপেক্ষতা রক্ষায় নতুন আইন প্রণয়ন করল সরকার, যা মেনে নিতে মুসলিম জনগোষ্ঠীকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথের 8 নেতার সাথে বৈঠকে তিনি মুসলিম নেতাদের রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেন। এই নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের আশ্বাস দেন মুসলিম নেতারা। গেল 1 মাসের মধ্যে দেশটিতে 3টি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এই সিদ্ধান্ত নিল। নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ফরাসি মুসলিম জনগোষ্ঠীতে বিদেশি কারো প্ররোচনা চলবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বহরে যুক্ত হল বিমানবাহী রণতরী ধাঁচের যুদ্ধজাহাজ শহীদ রুদাকি নামের এই যুদ্ধজাহাজ হেলিকপ্টার, পেট্রোল বোট, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহনে সক্ষম। এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়ে অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজেও ব্যবহৃত হবে শহীদ রুদাকি। করোনা ভাইরাসে টানা 3য় দিনের মতো 10,500-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। সব মিলিয়ে মোট প্রাণহানি 13,65,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় নতুনভাবে 6.5 লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মে মাসের পর যুক্তরাষ্ট্রে আবারও দিনে 2,000 ছাড়ালো মৃত্যু। দেশটিতে মোট প্রাণহানি 2,58,000 ছাড়িয়েছে। দিনে 1,80,000 মানুষের শরীরে শনাক্ত হয় নতুন সংক্রমণ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন অভিভাবকরা। তাদের দাবি, মহামারী পরিস্থিতি দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক পড়ালেখার বাইরে রেখেছে শিশুদের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। অভিভাবকরা বলছেন, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন চালু রাখা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপস্থিতির বিষয়েও বিবেচনা করা যেতে পারে। সিটি মেয়র বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় সবকিছু বন্ধের বিকল্প নেই এখন। পরিস্থিতি বুঝেই চালু করা হবে শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনেকদিন ঘরবন্দি ছিল, এখন বাচ্চাদের স্কুলে ফেরার সময় হয়েছে। স্কুলই তাদের কাছে নিরাপদ। আমরা প্রয়োজনে পিটিশন করব, কারণ মেয়র এবং গভর্নরের সাথে বেশ তর্ক হয়েছে। স্কুল না খোলা পর্যন্ত এখান থেকে যাব না। সন্তানের মঙ্গলের জন্য স্কুলে পাঠাতে যাচ্ছি, কারণ তাদের মানসিক অবস্থা সম্পর্কে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। দু একদিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পেতে পারে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনা ভ্যাকসিন। এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। বলেন, মানব শরীরে 95% কার্যকর ভ্যাকসিনটির উৎপাদন শুরু হয়ে গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারীর সেকেন্ড ওয়েভে আগামী 6 মাস কঠিন সময় অপেক্ষা করছে। প্রায় 1 বছরের চেষ্টার পর করোনা ভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন এখন বাজারে আসার অপেক্ষায়। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার বলছে, বড় পরিসরে তাদের টিকার উৎপাদন শুরু হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে ওয়াশিংটনের চূড়ান্ত অনুমোদন মিললেই শুরু হবে বন্টনের প্রক্রিয়া। আমরা ভ্যাকসিনের 2 কোটি ডোজ তৈরি করে ফেলেছি। উৎপাদনের আরো প্রক্রিয়া চলছে, কারণ এই বছরের মধ্যে কমপক্ষে 5 কোটি ডোজ উৎপাদন এবং বন্টন করতে হবে আমাদের। অবশ্য এই জন্য আরো 5 সপ্তাহ সময় রয়েছে হাতে। এরই মধ্যে সীমিত ব্যবহারের অনুমোদন পাওয়া রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন পৌঁছেছে হাঙ্গেরিতে। রুশ প্রশাসন বলছে, ইউরোপ আমেরিকার বাজার ধরার চেষ্টা করছে তারা। ভ্যাকসিন নিয়ে দৌড়ঝাঁপ চললেও মহামারী পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। নতুন করে লকডাউন কড়াকড়িতে ইউরোপের সংক্রমণ কিছুটা কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, আরও 6 মাস কঠিন সময় পার করতে হবে। মহামারীর সেকেন্ড ওয়েভ নিয়ে সত্যি আমরা উদ্বিগ্ন। ইউরোপ ও বলকান অঞ্চলের 50টি দেশ ও আশপাশের এলাকাগুলোয় দ্রুত হারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে লকডাউন প্রত্যাহারের কারণেই দ্বিতীয় দফায় এত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে। আগামী 6 মাস ইউরোপের জন্য কঠিন সময়। গেল 2 সপ্তাহ ধরে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে 6 লাখের বেশি। পরিস্থিতির অবনতি হয় নতুন করে কারফিউ জারি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লকডাউনের আগে দীর্ঘ লাইনে থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা করাচ্ছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। ইথিওপিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চল দখলের দ্বারপ্রান্তে সেনাবাহিনী। দ্রুতই চূড়ান্ত অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আবিই আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, টাইগ্রে অঞ্চলে বিদ্রোহী নেতাদের 3 দিনের সময় বেঁধে দেয়া সময় সেটা শেষ হচ্ছে আজ। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা দখলে নেয়ার দাবি করেছে কেন্দ্রীয় সরকার বাহিনী। টাইগ্রের রাজধানী মেকেলেতে চালানো হয়েছে বিমান হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি। অন্যান্য শহর থেকে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই অভিযানে বেসামরিক নাগরিক নিহতের তথ্য অস্বীকার করেছে শান্তিতে নোবেল বিজয়ী আবিই আহমেদ। টানা অভিযানে পালিয়ে যাওয়া হাজারো মানুষ সুদানের সীমান্তে মানবেতর দিন কাটাচ্ছে। ঘূর্ণিঝড় ইটার পর আইওটার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে হন্ডুরাস, নিকারাগুয়া সহ মধ্য আমেরিকার বেশ কয়েকটি দেশ। প্রাণ গেছে 40 জনের মতো। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি। বিভিন্ন দেশে গৃহহীন হয়েছে 2.5 লাখের বেশি মানুষ। পানিতে তলিয়ে গেছে হন্ডুরাসের বিস্তৃত এলাকা। দেখা দিয়েছে নিরাপদ পানি ও চরম খাদ্য সংকট। ভেঙে পড়েছে মূল সড়কের যোগাযোগ ব্যবস্থা। সরকার বাহিনী সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে উদ্ধার তৎপরতা। দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। অঞ্চলটিতে 2 সপ্তাহ আগে আঘাত হানে ঘূর্ণিঝড় ইটা। এতে প্রাণ যায় প্রায় 150 জনের। 73তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। দিনটি উপলক্ষে রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে শুভেচ্ছা জানান রাজপরিবারের সদস্যরা। কার্ডে অভিনন্দন বার্তা জানান শুভাকাঙ্ক্ষীরাও। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে 1947 সালের 20 নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে করোনার কারণে এবার রানীর বিবাহবার্ষিকীতে নেই কোনো জনসমাগম। বাতিল করা হয়েছে অন্যান্য আনুষ্ঠানিকতা এবং আয়োজনও। বর্তমানে রানীর বয়স 94 বছর এবং প্রিন্স ফিলিপের বয়স 99 বছর। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।